हाई फ्रेंड्स আমরা আগের ক্লাসে ড্রাফট মডেল কন্ট্রাক্টর ফার্মিং অ্যাক্ট 2018 কমপ্লিট করেছি। আজকে ক্লাসে আমরা পড়ব দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিউরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস অ্যাক্ট 2020। মানে সে এই অ্যাক্টকে আমি আরেকবার বলছি, আসলে বুঝতে অসুবিধা হবে আমি জানি। এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশনটা আসলে ব্র্যাকেটে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে আমরা এইভাবে মানে কি অ্যাক্টকে এইভাবে বলতে পারি, দ্য ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিউরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অ্যাক্ট 2020। আর কিসের জন্য করা হয়েছে? এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন। আচ্ছা, এটার অর্থ হলো যে যখন কন্ট্রাক্ট হয়, যে ফার্মারদের সঙ্গে কোনো ব্যবসায়ী বা ইনভেস্টর বা হচ্ছে যে শেয়ার ক্রপার বা হচ্ছে কোনো স্পন্সরের যখন কন্ট্রাক্ট হয়, এগ্রিমেন্ট হয়, তখন সেখানে যেন এমনভাবেই এগ্রিমেন্ট যাতে হয় যাতে কিনা ফার্মারের যে অধিকার সেটা যেন বজায় থাকে, তার প্রোটেকশন, তাকে প্রোটেক্ট করা যায় যাতে, এবং তাকে এম্পাওয়ার করা যায়। মানে সে যেন তার রাইট থেকে যেন সে হচ্ছে পিছু পা না হতে পারে কোনো রকমভাবে। এমনভাবে এগ্রিমেন্ট হলো যে যারা সাধারণত অশিক্ষিত মানুষ, মানে প্রথাগতভাবে যে স্কুলের থেকে যে যারা ইংলিশ ভালো বোঝে না, প্রচুর ইন্ডিয়ার কৃষকদের মধ্যে এটাই প্রবলেম যে ওনারা খুব একটা বেশি আইন সম্বন্ধে তাদের ধারণা নেই। হ্যাঁ, আমরা যেমন পলিটিকে চাকরি পরীক্ষার পড়াশোনার জন্য পলিটি পড়ার সঙ্গে পড়তে পড়তে আমরা মোটামুটি অনেকটা আইডিয়া চলে আসে, সেকশন কোনটাকে বলে, ক্লজ কোনটাকে বলে, হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশনস হয়তো মানে ছোটো ছোটো লাইনগুলো না উপর থেকে দেখতে খুব হালকা বলে মনে হয়, কিন্তু যখন এগ্রিমেন্টে যাবে তখন কি ওই ছোটো ছোটো লাইনের অর্থ কিন্তু অনেক গভীর হয়। তো এটা খেয়াল রাখতে হয়। তো এগুলো কিন্তু ফার্মারদের থাকে না। তো এর জন্যে যে গভর্নমেন্ট থেকেই সেই মানে যদি এগ্রিমেন্ট করাই হয় যে এগ্রিকালচারাল কোনো এগ্রিমেন্ট, তাহলে সেই সব জিনিসগুলো ইনক্লুড করতেই হবে, সেটা বাধ্যতামূলক করে দেওয়া হয়। তো এই হচ্ছে কি অবজেক্টিভ, এই অ্যাক্টের অবজেক্টিভ হচ্ছে কি ফার্মারদেরকে এম্পাওয়ার করা এবং তাদেরকে তাদের রাইটকে প্রোটেকশন করা। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা বুঝি যে এই যে অ্যাক্ট যে আছে সেখানে এক একটা প্রভিশনগুলো কী কী আছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে খেয়াল রাখতে হবে যে প্রোডাক্টের যে সঙ্গে জন্য যে এগ্রিমেন্ট হচ্ছে, সেই প্রোডাক্টের যেন অবশ্যই প্রোডাক্টের যেন একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় থাকে এবং সেটা তার যেন একটা সেফটি বজায় থাকে। আর এগ্রিমেন্টটা কাদের মধ্যে হবে, এটা গেল প্রথম প্রভিশন। আর সেকেন্ড প্রভিশন হচ্ছে এগ্রিমেন্টটা কাদের সাথে হবে? এগ্রিকালচারাল যারা ফার্মার আছে, সঙ্গে শেয়ার ক্রপার অথবা ইনভেস্টর বা হচ্ছে স্পন্সর যারা আছেন, ওনাদের মধ্যে হচ্ছে এই এগ্রিমেন্টটা হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে থার্ডলি কোনো যে প্রিমিয়াম হিসেবে পয়সা দেওয়া হবে নাকি একবারের পর টাকা দেওয়া হবে, এই সব নিয়ে হচ্ছে কি আলোচনা করা আছে। ঠিক আছে? আচ্ছা, এবং সঙ্গে ফার্মারকে যে গ্যারান্টি দেওয়া হয় যে অ্যাক্টের দ্বারা, তারা যেন তাদের যে প্রাপ্য যে পয়সা সেটা যেন অবশ্যই মানে যেন পান। ঠিক আছে? আচ্ছা, এই এগ্রিমেন্টের মধ্যে ক্রেডিট সিস্টেম, যদি কোনো ক্রেডিট পায় ফার্মার বা ইন্স্যুরেন্স করার জন্য যায়, সেটাও উল্লেখ থাকে। তাহলে কী কী বললাম? প্রথম কথা, ফার্মারের সঙ্গে স্পন্সর অথবা শেয়ার ক্রপার অথবা ইনভেস্টর ইনাদের সঙ্গে এগ্রিমেন্ট হবে। সেকেন্ডলি, যে প্রোডাক্টের ওপর এগ্রিমেন্ট হচ্ছে সেই প্রোডাক্টের মিনিমাম স্ট্যান্ডার্ড থাকতে হবে এবং তার সেফটি মেজার থাকতে হবে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড থাকতে হবে, সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। 3 নম্বর কি, যে এই এগ্রিমেন্টের দ্বারা ফার্মার যেন একটা গ্যারান্টেড প্রাইস পায়, সেটা কিন্তু অবশ্যই মেনশন করা থাকবে। 4 নাম্বার, যদি ফার্মার অথবা শেয়ার ক্রপার কোনো ক্রেডিট পেয়ে থাকে এগ্রিকালচারাল ল্যান্ডের, বা সে যদি ইউজ করে থাকে বা ইন্স্যুরেন্স করানো থাকে, সেটাও কিন্তু এর সঙ্গে মানে ইনক্লুড করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর যদি আবার আর এই ফার্মিংয়ের সময় যদি লাইফ স্টক পাশাপাশি ইউজ করা হয়, কখনো মিক্সড ফার্মিং করা হয়, তাহলে সেটাও ইনক্লুড করতে হবে। আবার সেটা কত বছরের এগ্রিমেন্ট, সেটা 5 বছর মানে কি 5 বছর না 1 বছর, নাকি একটা সিজনের জন্য এগ্রিমেন্ট করা হচ্ছে, সেটা মেনশন করা থাকতে হবে। আচ্ছা, তারপর যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কিছু ফার্মিং এগ্রিমেন্টের মডেল দিতে পারে। এটা যেমন একটা মডেল, আগেটাও আমরা পড়েছি ড্রাফট মডেল টু কন্ট্রাক্ট ফার্মিং অ্যাক্ট ছিল, এটাও একটা চাইলে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে
কোনো একটা মডেল এগ্রিকালচারাল কন্ট্রাক্ট মডেল কিন্তু এগ্রিমেন্টের মডেল দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি যে যদি স্টেট গভর্নমেন্ট চাইলে কোনো একটা রেজিস্ট্রি দেওয়ার মতো কোনো অথরিটি নিযুক্ত করতে পারে, রেজিস্ট্রেশন অথরিটি। তো যদি করে তাহলে অবশ্যই কিন্তু ফার্মারদেরকে বা যারা এগ্রিমেন্ট করছে তাদের সবাইকে সেখানে কিন্তু একবার রেজিস্ট্রি করতে হবে। ঠিক আছে। তাহলে আমরা আরেকবার একটু রিভিশন করি। কী কী পড়লাম আমরা পড়লাম ফার্মার, তারপর হচ্ছে যে শেয়ার ক্রপার অথবা ইনভেস্টর বা স্পন্সর, এনাদের মধ্যে এগ্রিমেন্ট হতে পারে। 2 নম্বর কি প্রোডাক্ট কোয়ালিটি সেফটি স্ট্যান্ডার্ড, মানে কি এটা মাথায় রাখতে হবে, মানে কি ফার্মারদের গ্যারান্টেড প্রাইস এনশিওর করতে হবে। তারপর হচ্ছে যে ক্রেডিট সিস্টেম বা হচ্ছে ইন্স্যুরেন্স যদি জড়িয়ে থাকে এর মধ্যে, সেটা ইনক্লুড করতে হবে। কত টাইমের জন্য নিচ্ছে বা কোনো লাইফ স্টকের মধ্যে ইনক্লুড করা হচ্ছে কিনা, মিক্সড ফার্মিং করা হচ্ছে কিনা, সেটাও কিন্তু বলতে হবে। ক্রপিং প্যাটার্ন যদি সম্ভব হয় বলা থাকলো যে কীভাবে যাতে কিনা আইডেন্টিফাই করতে সুবিধা হয়, সেটাও করা যেতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে মডেল ফার্মিংকে মানে কি সিস্টেম দিয়ে রাখতে পারে। আবার স্টেট গভর্নমেন্ট চাইলে রেজিস্ট্রেশন প্রসেস করার জন্য কোনো একটা অথরিটি নির্ধারণ করতে পারে। ঠিক আছে। তারপর শেয়ার ক্রপারের যে রাইট চলে যাবে এইরকম কোনো রকমের যদি রকমেরই কোনো এগ্রিমেন্ট করা যাবে না। আর তার জন্য তাহলে কোনটা শেয়ার ক্রপারের যত মানে কি যে রাইট যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না সেটা কি দেখভাল করবে, মানে শুধুমাত্র শেয়ার ক্রপারের না, প্রডিউসার, স্পন্সর, এগ্রিকালচার সব কিছুরই দেখভাল করবে হচ্ছে এসডিএম, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, ওকে। তারপর আসি আমরা যে এই অ্যাক্টের মাধ্যমে যদি কোনো কারণে ফার্মার মানে মানে যদি প্রডিউস যদি না শো করতে পারে বা দিতে পারে, কোনো কারণে খারাপ হলো ওই বছর যে সিজনাল খারাপ হলো, তাহলে কিন্তু সেটাকে কিন্তু অথচ দেখা গেলো প্রডিউসার কিন্তু পয়সা দিয়ে ফেলেছে, ইনভেস্টর কিন্তু পয়সা লাগিয়ে ফেলেছে, তাহলে কিন্তু ওরা তো প্রফিট কামানোর চিন্তা করবে, কিন্তু না। তো এইভাবে যদি কোনো কারণে ফার্মার যদি এগ্রিকালচারাল প্রডিউস যদি না দিতে পারে, তাহলে তার জমি বাজেয়াপ্ত বা সেটাকে মর্টগেজ রাখা এইসবের কোনো প্রভিশন নেই, করা চলবে না। সেটা তো ফসল খারাপ হতেই পারে, আলাদা হচ্ছে কি যে সিজন ওয়াইজ, তো সেই ক্ষেত্রে ফার্মারের তো কোনো দোষ নেই, তাহলে সে কেন হচ্ছে ক্ষতিপূরণ দেবে? এটা অ্যাক্ট অফ গড হিসেবে দেখা হতে পারে। হ্যাঁ, তো ফার্মার এটাকে কিন্তু ক্ষতিপূরণ দিতে যাবে না। ঠিক আছে। তারপর সে মানে এমনভাবেই হচ্ছে এগ্রিমেন্টটা করতে হবে যাতে কিনা যে কোনো রকম যারা স্পন্সর করছে তাদের যেন ক্ষতি যাতে না হয়। হ্যাঁ, তো সেরকমও হতে পারে। এবার আসি আমরা তো আমরা তো আগে বলেই দিলাম, যদি কোনো পেনাল্টি লাগাতে থাকে, যদি কোনো ফ্রডুলেন্সে যুক্ত থাকে, তখন সেটাকে পেনাল্টি করা, সেটার হচ্ছে বিচার করা, সেটা হচ্ছে পাওয়ার এসডিএম এর কাছে থাকবে। ঠিক আছে। মানে এসডিএম সেটা রাজ্য সরকারি এসডিএম হতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্ট এসডিএম মানে আইএএসও হতে পারে। হ্যাঁ, দুজনের কাছেই এই পাওয়ারটা থাকবে। আচ্ছা, এবার আসি আমরা চাইলে স্টেট গভর্নমেন্ট অথবা যেহেতু হচ্ছে কি এটা কন্ট্রাক্ট ফার্মিংটা কনকারেন্ট লিস্টে আছে, তাহলে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই কিন্তু এর মানে এই সম্বন্ধীয় কিন্তু কী বলবো নতুন অ্যাক্ট বানাতে পারে বা প্রভিশন নতুন প্রভিশন বানাতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আর কি কী বলবো স্টেট অ্যাক্ট যদি কোনো আদার্স ফার্মিং অ্যাক্ট এগ্রিকালচারাল কোনো অ্যাক্ট বানায়, তো এই ফার্মিংকে যে কন্ট্রাক্ট ফার্মিং সেটা কিন্তু এক্সাম্পট হতে পারে, মানে কি সেটাকে ভায়োলেট করতেও পারে এই কন্ট্রাক্ট ফার্মিংয়ের সুবিধার জন্য। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে কি আমাদের এই 2020-এর এই অ্যাক্ট কি ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অ্যাক্ট 2020 এর ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। এই অ্যাক্টের বেশিরভাগ প্রভিশনগুলোই আমাদের পড়া শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা আরও নতুন ধরনের অ্যাক্ট নিয়ে আসবো। ঠিক আছে। অল দ্য বেস্ট, বাই, ভালো করে পড়ো।